মানে মনে রাখার জন্য, কাজের সুবিধার জন্য প্রতিটা জায়গাতে একটা সিস্টেম থাকে। সেই সিস্টেমগুলোকে মেনে বুঝে যদি বিন্যাস করা যায়, তাহলে সেই জায়গাগুলোতে ব্যবহার করাটা অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয় ব্যবহার করা। তো কাশির জায়গাতে আমি যেভাবে সাজাই তা সাধারণত সেটা হচ্ছে, ধরুন, শোয়া অবস্থায় মোডালিটি। এখানে আমি লাইং পজিশন করেছি। লাইং পজিশনে কাশির মোডালিটি কি কি আছে। লাইং পজিশনের পরে স্লিপিং পজিশন। লাইং পজিশনের মোডালিটির উপরে যে মেডিসিনগুলো আছে সেগুলো আমি আপনাদের করিয়ে দিচ্ছি। লাইং পরে আসবো স্লিপ। স্লিপের সাথে মোডালিটি কি রয়েছে সেটা, তারপরে অন্যান্য যে সমস্ত মডালিটিগুলো আছে সেইগুলো। এই রকম সিস্টেমিক ভাবে বিন্যাস করে যদি রাখা যায়, মানে এত মজা ব্যবহার করে সে আর কি বলবো। লাইং পজিশন, তরুণ পীড়ার কাশির চিকিৎসা কিন্তু এগুলো। তরুণ পীড়ার কাশির চিকিৎসার জায়গাতে মানসিক অবস্থার খুব একটা বেশি পরিবর্তন দেখা যায় না। যেখানে যাবে সেখানে আমরা মানসিক লক্ষণগুলো নেব, আমাদের তো জানাই আছে। কিন্তু যেখানে মানসিক লক্ষণ পাওয়া যায় না, সেখানে কাশির জন্য মেডিসিন দেওয়া, ট্রিটমেন্ট দেওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায় যদি জানা না থাকে। তো সেই ব্যাপারটা আপনারা একটু জেনে নেন। লাইং পজিশন, লাইং পজিশনে কি হচ্ছে, কফ লাইং অ্যাগ্রাভেশন, কফ লাইং অ্যাগ্রাভেশন। এই লাইং অ্যাগ্রাভেশনটা হচ্ছে জেনারেল সিমটম। এখানে প্রচুর মেডিসিন আছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে শাখা সিমটম কি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ হেড টাচেস পিলো নাইট, রাত্রিতে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি শুরু হয়ে যায়। কিছু পেশেন্টের মধ্যে এই লক্ষণ পায় যে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি শুরু হয়ে যাচ্ছে। ব্যাস এইটুকু আমরা পেলাম, বাকিটা ম্যানেজ করতে পারি না, অনেক সমস্যা হয়ে যায়। এটা অত্যন্ত স্পষ্ট একটা লক্ষণ। এই লক্ষণটা যদি পান, তার আন্ডারে যে মেডিসিন কটা রয়েছে আমি সেইগুলোকে বলে দিচ্ছি কিভাবে তাদের মধ্যে আলাদা করতে হবে। এইখানে মেডিসিন, স্যার, এটা পেশেন্ট কিভাবে বলবে, পেশেন্ট কিভাবে বলবে এই একটু একটু বলে দেন। আমরা তো এটা মানে লিটারালি মিনিং পড়ে নিলাম, বুঝে নিলাম, কিন্তু পেশেন্ট তো এভাবে বলবে না। আর কি কিভাবে বলতে পারে এটা একটু বলে দেন। না, পেশেন্ট এসে কাশির কথায় বলে। পেশেন্ট এসে সাধারণত বলে যে খুব কাশি হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, কতদিন থেকে হচ্ছে, এই 2 দিন 3 দিন কি 4 দিন 5 দিন 7 দিন থেকে কাশি হচ্ছে, এরকম বললো। তো এই কাশির জন্য কোনো চিকিৎসা হয়েছে যদি করে থাকে তো বলে হ্যাঁ করেছি। কি চিকিৎসা? অ্যালোপ্যাথি চিকিৎসা। সিরাপ দিয়েছে, ট্যাবলেট ক্যাপসুল দিয়েছে, খেয়েছি, কমছে না, বা একটু কমছে আর কমছে না, এরকম বলতে পারে। আবার কেউ কেউ আছে তারা বলে যে না, কাশির চিকিৎসা তো আমি সেইভাবে করিনি, একটু চাটা, একটু আদা চা এইগুলো করে একটু খাচ্ছিলাম, ভাবলাম সেরে যাবে, কিন্তু সারলো না। আচ্ছা, কেউ কেউ এসে বলে যে হ্যাঁ, ওই গ্রামে অ্যালোপ্যাথি ডাক্তার ছিল, তার কাছে গিয়ে একটু ওষুধ নিয়ে এসেছি, কিন্তু সেই ওষুধে কিছুতেই কিছু হচ্ছে না। আবার কেউ কেউ বলে যে গলায় বুকে তেল দিয়েছি, হ্যাঁ, ওই জায়গাটা তেল ওই জায়গাটা না, ওই জায়গাটা না, লাইন এই শুনে হেড টাচেস পিলো, এই জায়গা কিভাবে বলবে পেশেন্ট? এই জায়গাটা পেশেন্ট বলবে না, সব পেশেন্ট এই জায়গাটা বলবে না। তখন আপনাকে এইবার ইনকোয়ারি করতে হবে। কেমন করে? ওইগুলো তো আপনার প্রাথমিকটা করলেন ব্যক্তিকে বোঝার জন্য। আচ্ছা, এইবার আপনি আপনার যেহেতু তরুণ কাশি, আপনার মোডালিটি দরকার, সেইখানে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, কাশিটা তাহলে বেশি হচ্ছে কখন? কাশির কোনো বাড়া কমা কিছু আছে? হ্যাঁ,
যে দিনে বেশি হচ্ছে রাতে বেশি হচ্ছে এরকম কিছু বলা যাবে না। যে আপনার যে কাশি হচ্ছে, এই কাশি বাড়া কমা কোনো কিছু আছে, কখনো বাড়ছে কখনো কমছে, বা কোনো কিছুতে বাড়ছে কোনো কিছুতে কমছে, এরকম কোনো কিছু আছে নাকি? যদি স্পষ্ট লক্ষণ থাকে তখন বলবে যে হ্যাঁ ডাক্তারবাবু, এই কাশির জন্য রাতে আমি একদমই শুতে পারছি না। কেন শুতে পারছেন না কেন? না, বালিশে মাথা দেওয়ার সাথে সাথে আমার কাশি শুরু হয়ে যাচ্ছে। যখন বসে আছি ঘুরে বেড়াচ্ছি তখন তো কাশি থাকছে না, বা কখনো সখন হয়তো এক আধবার, কখনো সখনো খুব খুব করে এক আধবার হচ্ছে, তাতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন শুতে যাচ্ছি, বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি শুরু হয়ে যাচ্ছে। সে প্রচুর কাশি, কাশতে 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 দম লেগে যাচ্ছে, আমি আর শুয়ে থাকতে পারছি না, তখন উঠে বাধ্য হয়ে বসে পড়তে হচ্ছে। এই কথাগুলো বলে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে বিছানায় শোবার পর, বিশেষ করে বিছানায় শোবার পর নয়, বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি বেশি হয়ে যাচ্ছে। এই লক্ষণটা অত্যন্ত স্পষ্ট, এবং এটা একটা নির্দেশক লক্ষণ, যেখানে রুব্রিক আকারে রয়েছে কফ, লাইং অ্যাগ্রাভেশন, as soon as head touches pillow night। মেডিসিন হচ্ছে ক্যাপসিকাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ড্রসেরা, সাইলিশিয়া। ক্যাপসিকাম, কোনিয়াম, ড্রসেরা, সাইলিশিয়া, এই চারটি মেডিসিন ওখানে রয়েছে। তাহলে চারটি মেডিসিনকে তো আর আমরা ব্যবহার করতে পারবো না, একসঙ্গে তো ব্যবহার করা যাবে না, আলাদা আলাদা করতে হবে। ক্যাপসিকাম, আক্ষেপিক কাশি, আক্ষেপিক কাশি, আক্ষেপিক কাশি, পচা দুর্গন্ধ শ্লেষ্মা বার হয়, কাশির ধমকে মূত্রাশয়, পা, কানে প্রভৃতি শরীরের দূরবর্তী স্থানে ব্যথা করে। কাশির সহিত ভিতর থেকে দুর্গন্ধ শ্বাস বায়ু নির্গত হয়। কাশির সঙ্গে শুধু এই লক্ষণগুলোই বর্তমান থাকে। এখানে পরিচালক লক্ষণ সব কটাই, সব কটাই। প্রথমত হচ্ছে আক্ষেপিক কাশি। তো আক্ষেপিক কাশি বলতে এখানে কি বোঝাচ্ছে? সবিরাম, থেমে থেমে, কিছুক্ষণ পর পর, হঠাৎ প্রবল আকারে কাশির আক্রমণ, যেমন আমরা কুপ্রাম মেটালিকামে দেখেছি। আক্ষেপিক কাশি সবিরাম, থেমে থেমে, কিছুক্ষণ পর পর, হঠাৎ প্রবল আকারে কাশির আক্রমণ, এটাকেই আক্ষেপিক কাশি বলে। তো এই আক্ষেপিক কাশি, আপনি জিজ্ঞাসা করলেন যে তাহলে কাশিটা তো বালিশে মাথা দেওয়ার সাথে সাথে হচ্ছে, আপনি বুঝে গেলেন যে এই মেডিসিন কটার মধ্যেই তাহলে রয়েছে। এইবার এই মেডিসিনগুলোর একটার সঙ্গে আরেকটা আলাদা করার জন্য যে পরিচালক লক্ষণগুলো আছে, সেইগুলো সম্বন্ধে আপনি এবার প্রশ্ন করেন তাকে। রুগী কিন্তু বলবে না এগুলো সব, কারণ সে জানে না এগুলো বললে হোমিওপ্যাথি ওষুধ হয়, এটা জানে না। তো কাশি হয়, কাশির সঙ্গে কোন শ্লেষ্মা ওঠে? হ্যাঁ, শ্লেষ্মা ওঠে। কিরকম রং? যেমন হয় বলল, কাশিতে যে শ্লেষ্মা ওঠে, শ্লেষ্মায় কোনো স্বাদ টাদ, অনেক সময় পেশেন্ট বলে ফেলে, যেহেতু দুর্গন্ধটা অত্যন্ত স্পষ্ট থাকে এবং রুগীর কাছে অসহ্য লাগে, বাজে লাগে, খারাপ লাগে। এই জন্য সে স্পষ্টভাবে বলে ফেলে যে কাশলে মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, কাশলে মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, যে শ্লেষ্মা বার হচ্ছে সে শ্লেষ্মাতেও দুর্গন্ধ আছে। এটা একটা পরিচালক লক্ষণ। স্যাঙ্গুইনেরিয়া, বোরাক্স, ক্যাপসিকাম, স্যাঙ্গুইনেরিয়া, বোরাক্স, ক্যাপসিকাম, এইগুলোর মধ্যে রয়েছে। তো ওইগুলোতে আবার আক্ষেপিক কাশি নেই, কিন্তু
আপনার ক্যাপসিকামে আক্ষেপিক কাশি রয়েছে। ক্যাপসিকামের এগুলোর সাথে দূরবর্তী অঞ্চলে ব্যথা, কাশির ঝাঁকুনিতে তার আপনার চোখে ব্যথা হয়ে যেতে পারে, কানের মধ্যে যন্ত্রণা করতে পারে, আপনার মূত্রথলিতে আপনার ব্লাডার, ইউরিনারি ব্লাডারের ভিতরে টান ধরা, হঠাৎ করে টান ধরা যন্ত্রণা হতে পারে কাশির ধমকে, যখন কাশির ধমক আসছে সেই সময় কাশির ফিট অবস্থায় এইগুলো হতে পারে। তবে সব জায়গাতে যে কাশির সাথে শরীরের দূরবর্তী অঞ্চলে যন্ত্রণা করে, ব্যথা করে, এরকম একসাথে নাও থাকতে পারে। এগুলো হচ্ছে এর পরিচালক লক্ষণ। সেখানে যদি থাকে তাহলে তো ভালো। এটা না থেকে এমনও থাকতে পারে যে তার শ্বাসের সাথে দুর্গন্ধ এবং কাশলে মুখ থেকে একটা দুর্গন্ধ বার হচ্ছে এবং আক্ষেপিক কাশি। তাহলে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি, মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে বা সেলের সাথে প্রচন্ড দুর্গন্ধ, আর আক্ষেপিক কাশি। ব্যাস, এই কটা হচ্ছে এর মেন পরিচালক লক্ষণ। পিকুলিয়ার লক্ষণ হচ্ছে কাশির ধমকে দূরবর্তী অঞ্চলে ব্যথা করা। এটা যদি থাকে তাহলে তো আরো সোনায় সোহাগা, যদি না থাকে তাও কোনো সমস্যা নেই। ওই লক্ষণ তিনটে যদি রোগীর মধ্যে পেয়ে যান, আপনি ক্যাপসিকাম প্রয়োগ করুন, একেবারে নিশ্চিতভাবে কাশি কমে যাবে, কাশি ওর বন্ধ হয়ে যাবে। এটা গেল ক্যাপসিকাম। এবার আসছে কোনিয়া মেকোলিটাম। যেহেতু তরুণ পীড়া, মডালিটির উপর এর মেডিসিন নির্বাচন হয়, এই জন্য বিস্তারিত এখানে লেখার কোনো যুক্তি নেই। ঠিক পিকুলিয়ার সিমটম কটা এখানে তুলে ধরা হচ্ছে। কোনিয়া মেকুলিটামে কাশির সহিত বুক এবং গলায় চুলকাতে থাকে, বুকের মধ্যে এবং গলার ভিতরে চুলকাতে থাকে। কোনিয়া মেকুলিটাম এটা একটা পিকুলিয়ার সিমটম, বুকের মধ্যে চুলকায়, গলার ভেতরে চুলকায়, পিকুলিয়ার সিমটম কোনিয়া মেকুলিটামের জন্য। আর খুকখুকে কাশি, এখানে কিন্তু আক্ষেপিক কাশি নয়। তাহলে তাকে আগেই জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার কাশিটা কেমন। যদি তার কাশির বিবরণ শুনে মনে হয় যে আক্ষেপিক কাশি, তাহলে আক্ষেপিক কাশি আর খুকখুকি কাশি এইখান থেকে প্রথমে ডিভাইড করে ফেলেন মেডিসিন গুলো। তো কোনে মেকুলেটামে গলায় এবং বুকে চুলকায়, সেই সঙ্গে খুক 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 করে কাশি হয় এবং অবিরাম হতে থাকে, অনবরত খুক খুক করে কাশি হতে থাকে। জোরে কাশি হবে না, বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশি হবে, গলার মধ্যে সুরসুর সুরসুর করছে, বিলবিল করছে, চুলকাচ্ছে, বা বুকের মধ্যে চুলকাচ্ছে আর কাশি। অবিরাম একটানা হচ্ছে। কোনে মেকুলেটামে অবিরাম, ক্যাপসিকামে সবিরাম। সবিরাম বলবো না, ওটাকে আক্ষেপই বলবো, যেহেতু প্রবল আকারে আক্রমণ হচ্ছে। কোনে মেকুলেটামে প্রবল ভাবে আক্রমণ হয় না। আর কি কোনে মেকুলেটামে কি হয়, শয়নে কথা বললে এবং হাসলে, শুলে কাশির উপশম, না শয়নে কথা বলায় হাসলে কাশি বৃদ্ধি পায়। শোবার সাথে সাথে, বালিশে মাথা দেবার সাথে সাথে কাশি বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে হাসলে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এবং কথা বললে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য খুব খুব করে যখন কাশি হবে তখন সে মুখ চেপে চুপ করে থাকতে চাইবে, যেহেতু অবিরাম কাশি হচ্ছে। তাহলে আক্ষেপিক কাশি আর এখানে খুব খুব করে কাশি, দুটো আলাদা হয়ে গেল। আচ্ছা, ড্রসেরাতে আবার আক্ষেপিক ধরনের কাশি রয়েছে। অ্যাকচুয়ালি আক্ষেপিক কাশির ড্রসেরাতে নয়, যেহেতু মিনিট গাম কাশি রয়েছে, অবিরাম কাশি এরও হয়, মানে খুব ঘন ঘন কাশির ধমকগুলো চলতেই থাকে এরকম মতো। রাতে বালিশে মাথা ছোঁয়ানো মাত্র গলায় খুসখুস করে অনবরত কাশি হতে থাকে, কাশির ধমক একটার পর একটা হতেই থাকে।
কাশির ধমকে শ্বাস প্রশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায়। মিনিটে মিনিটে কাশির ধমকে প্রায় শ্লেষ্মা বমি করে ফেলে। কাশির ধমকে অনেকটা পরিমাণে চটচটে শ্লেষ্মা তোলার পর কাশি কমে। তাহলে এইখানে দেখেন, ক্যাপসিকামে আক্ষেপিক কাশি হচ্ছে সেটা গ্যাপ দিয়ে দিয়ে মাঝে 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 কাশিটা হচ্ছে। একবার কাশির আক্রমণ হলো, কিছুক্ষণ জোরে 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 ধমক দিয়ে কেসে চলে গেল। খুব 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 করে কাশছে, গলায় এবং বুকে চুলকাচ্ছে, গলায় বিলবিল করছে। বিলবিলটাই তো চুলকানি, চুলকি কাশি হচ্ছে। কখন না বালিশে মাথা দেওয়ার সাথে সাথে এই। আর ড্রসেরাতে কি হচ্ছে, সেখানেও প্রবল কাশি, কিন্তু থেমে থেমে নয়, অনেকক্ষণ পরে পরে নয়, ঘন ঘন অবিরাম কাশি হয়ে যাচ্ছে, ঘন ঘন। আর ক্যাপসিকামে অনেক পরে পরে আক্রমণ হয়, অনেক পরে পরে আক্রমণ হয়। তো 15 মিনিট 20 মিনিট পর পর আক্রমণ হলো, বা আধ ঘন্টা পর পর আক্রমণ হলো। ড্রসেরাতে ঘন ঘন অবিরাম কাশি, এমন হয় যে কাশতে 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 বমি করে ফেলে। রুগী যখন বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, তখন এতটা কাশি হয়নি, অনেক ঠিকঠাক আছে। কিন্তু যেই না বালিশে মাথা দিয়েছি, অমনি এত প্রবল ভাবে কাশি শুরু হয়ে যায় যে কাশির জন্য সে শ্বাস প্রশ্বাস নেবার মতো অবসর পায় না। এত বেশি কাশি যে শ্বাস প্রশ্বাস নেবার মতো আর সময় পাচ্ছে না, এবং সেই কাশিটা অবিরাম ভাবে হয়ে যাচ্ছে। সেই কাশিটা এক নাগারে হয়ে যাচ্ছে। কাশিটা এক টানে হয়ে যাচ্ছে। এই এই তিনটি মেডিসিনের পার্থক্যটা বুঝতে পারলেন কিনা, তারপরে সাইলেশিয়াটা বলছি। বুঝছি স্যার। এত শ্যামলদা বোঝা গেল? হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, ব্যাস, এতটুকু জানেন, শুধু এতটুকু। কাশিতে ওষুধ দিয়ে এমন মাত করে দেবেন না, অ্যালোপ্যাথি ডাক্তাররা, আপনার চারিপাশের ডাক্তাররা তো অবাক হয়ে যাবে। শ্যামলদা নিশ্চয়ই হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে কিছু মিশাচ্ছেন। হোমিওপ্যাথিতে এত তাড়াতাড়ি কাশি কমে, এ অসম্ভব ব্যাপার, হতেই পারে না। উনি নিশ্চয়ই এই কাশির ওষুধের সাথে কিছু মিশাচ্ছেন, বুঝলেন? সারাতে পারলেও সর্বনাশ, সারাতে না পারলেও সর্বনাশ। তো হ্যাঁ, এলোপ্যাথি ফেল হওয়ার পরেই তো আমাদের কাছে আসে কাশিগুলো। তখন তার ওই সেন্স তার থাকে না। এখন বর্তমানে যে কাশিগুলো হচ্ছে না, এলোপ্যাথি ওষুধ কিচ্ছু কাজ করতে পারছে না, বিশেষত হুম, ড্রাই কাপ গুলোতে কিচ্ছু কাজ হয় না। সেই। আর এই মেডিসিনগুলো আমার সব প্রুফড, সব প্রুফ, সব রোগীর ক্ষেত্রে আমি প্রয়োগ করে দেখেছি। আপনারা প্রয়োগ করবেন, অ্যাস্টোনাইজড হয়ে যাবেন। যে তবে হ্যাঁ, মাত্রা কিন্তু ঘন ঘন দেবেন না। সিমিলিয়ার মেডিসিন মাত্রা যদি বেশি হয়, অ্যাগ্রাভেশন হবে, কমবে, পেশেন্ট একটু কষ্ট পেয়ে তবে কমবে। এই ক্ষেত্রে কি করতে হয়, আপনার যাদের শ্লেষ্মা বেশি ওঠে, প্রত্যেকবার কাশার পরে হক হক করে অনেক পরিমাণে শ্লেষ্মা তোলে, তাদের জন্য একরকম ভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে। আর যাদের শুকনো কাশি, কাশির সাথে কোনো শ্লেষ্মা ওঠে না, তাদের ক্ষেত্রে আর একরকম ভাবে মেডিসিন প্রয়োগ করতে হবে। যাদের ক্ষেত্রে শ্লেষ্মা কাশলে খুব সহজেই অনেক পরিমাণে শ্লেষ্মা তুলে ফেলে, তাদের জন্য রিপিটেডলি ডোজ দিতে হবে, এবং সেটা
ডিস্টিলড ওয়াটারে গুলে ঘন ঘন দিতে হবে, মাইনুট কোয়ান্টিটিতে ঘন ঘন দিতে হবে। হয়তো দুটো তিনটে বাউট কাশির ধমক হয়ে গেল, তারপরে আবার একটা মাত্রা দিয়ে দিতে হবে। যেহেতু প্রত্যেকবার শ্লেষা উঠে যাচ্ছে অনেক করে করে, তখন দুটো তিনটে বাউট হয়ে যাওয়ার পরেই আপনাকে আবার একটা মাত্রা প্রয়োগ করতে হবে। কিন্তু যেখানে কোনো শ্লেষা ওঠে না, শুকনো, সেইখানে একটা মাত্রা প্রয়োগ করার পরে পেশেন্টকে ভালো করে বলে দিতে হবে যে প্রতিটা মাত্রা খাওয়ার পর ন্যূনতম 15-20 মিনিট হবে, খেতে হবে কি 20 মিনিট পর খেতে হবে। প্রত্যেকবার খাওয়ার সময় দেখছে আপনার এই কাজ না হয়েছে। যদি মনে করেন যে একটু কমেছে বা বেড়েছে, তাহলে আর মেডিসিন নেওয়ার দরকার নেই। তবে কমা এবং বাড়া এটা অত্যন্ত স্পষ্ট হতে হবে। জাস্ট মনে হচ্ছে যেন একটু কমেছে কি একটু বেড়েছে, মনে হচ্ছে, না, হবে না। আপনাকে অত্যন্ত স্পষ্ট ভাবে এটা ফিল করতে হবে যে হ্যাঁ কমেছে, বেড়েছে, ব্যাস। এই রকম পর্যায়ে যদি থাকে, মেডিসিন নেওয়া যাবে না। এই জন্য শুকনো কাশির ক্ষেত্রে ডোজ রিপিটেডলি দেওয়ার ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, না হলে বেড়ে যাবে, খুব অ্যাগ্রাভেশন চলে আসবে, অনেক বেশি বেড়ে যাবে। আর যাদের অনেক পরিমাণে শ্লেষ্মা ওঠে, ওদের রিপিটেডলি ডোজ দিতে হবে, দেওয়ার দরকার হয়, না হলে কমতে যাবে না, আর ওইখানে অ্যাগ্রাভেশনটা কম হয়। আচ্ছা, 3টি স্যার, হ্যাঁ বলুন। স্যার, কোনিয়ামের ক্ষেত্রে একটা বলি, মানে এটা হয়তো আপনিও দেখবেন। কোনিয়ামের ক্ষেত্র একটা খুব সুন্দর আছে। ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি যদি ভয়ঙ্কর কাশি হয়, এই ধরনের কোনিয়ামের মতো কাশি, কোনিয়াম একটা খুব ভালো মেডিসিন। কাপ ডিউরিং ইন প্রেগনেন্সি, সিঙ্গেল মেডিসিন আছে কোনিয়াম, আপনি দেখবেন রেপার্টারিতে। প্রচন্ড ভালো ওষুধ হচ্ছে আমাদের কোনিয়াম, যদি প্রেগনেন্সি পিরিয়ডে আমরা কাশিতে পাই। অনেক ওষুধ খেয়েছে, কোনোভাবেই সারছে না, বাড়ির লোক ভাবছে অ্যাবর্শন হয়ে যাবে, এত কাশি। সেক্ষেত্রে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, কোনিয়ামই একমাত্র মেডিসিন। ব্যাস, দারুণ দাঁড়ান, এটা আমার লেখা আছে কি দেখি, মনে হচ্ছে লিখেছি। জাস্ট একটু দেখে নেই। আর্লি প্রেগন্যান্সি না, এখানে লিখেছি আমি কফ প্রেগন্যান্সি আর্লি, হ্যাঁ সরি, কফ প্রেগন্যান্সি অ্যাগ্রাভেশন ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং কখন, আর্লি প্রেগন্যান্সি কজিং অ্যাবর্শন, হ্যাঁ, ডিউরিং আর্লি প্রেগন্যান্সি কজিং অ্যাবর্শন, যেখানে অ্যাবর্শন হয়ে যাবার উপক্রম আসে আর্লি প্রেগন্যান্সিতে, সেইখানে আপনার রিউমেক্সের কথা বলছে, সেইখানে রিউমেক্সের কথা বলছে। আর কোনিয়ামের ব্যাপারটাও আমরা মাথায় রাখবো। নাইটে প্রেগনেন্সি এট নাইট, কাপ হ্যাঁ, এট নাইট ডিউরিং প্রেগনেন্সি। ও, তার মানে কোনিয়ামের ওই ব্যাপারটা মাথায় বালিশ মাথায় দেওয়ার সাথে সাথে তার কাশি হ্যাঁ, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 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 ঠিক, ঠিক। দেখবেন কি মজা, একেবারে দারুণ মজা লাগবে। আচ্ছা, এইবার সাইলিশিয়াটা আপনাদের করে দিই। সাইলিশিয়াটা এরকম স্পেসিফিক ভাবে ব্যবহার হবে না। সাইলিশিয়া রাতে বালিশে মাথা ছোঁয়ানো মাত্র প্রচন্ড কাশি শুরু হয়ে যায়, সেই সাথে হলুদ বর্ণের দলা দলা শ্লেষ্মা নির্গত হয়। তো কাশির সহিত প্রচুর পরিমাণে পুঁজের ন্যায় শ্লেষ্মা বার হয়, কাশির সঙ্গে প্রচুর পরিমাণে পুঁজের ন্যায় শ্লেষ্মা বার হয়। বুকে সূচিবিদ্ধবোধ যন্ত্রণা ইয়া পৃষ্ঠদেশ পর্যন্ত চলে যায়। এই রোগীর সর্দি লাগলে আর নিরাময় হতে চায় না। শরীরের গ্ল্যান্ডের ফোলা প্রদাহ, অত্যন্ত ক্লান্তি অনুভূতি
শুয়ে থাকতে চায়। তার মানে সাইলেশিয়া পেশেন্টের কাশির অবস্থাটা একটু পুরাতন আকার ধারণ করেছে, কয়েকদিন হয়ে গেছে এবং শ্লেষ্মা ইতিমধ্যে হলুদ হয়ে গেছে, পেকে গেছে, হলুদ হয়ে গেছে এবং কাশার সাথে প্রচুর পরিমাণে শ্লেষ্মা উঠছে। তাহলে এখানে কাশির সাথে প্রচুর পরিমাণে শ্লেষ্মা উঠলো দুটো মেডিসিনে, সাইলেশিয়া এবং ক্যাপসিকাম। এই দুটো মেডিসিনে আপনার শ্লেষ্মা উঠলো। তো তখনই আপনি একবার জিজ্ঞাসা করে নেন, ওই জ্বরের চিকিৎসা মতো, শীত করছে না গরম করছে, পিপাসা আছে না পিপাসা নেই, চুপচাপ থাকতে ইচ্ছা করছে না নড়াচড়া করতে ইচ্ছা করছে, এই রকমের ব্যাপার। হ্যাঁ, এইভাবে আলাদা করে নেওয়া। তো যখনই বলবে হ্যাঁ আমার শ্লেষ্মা উঠছে, প্রচুর পরিমাণে শ্লেষ্মা উঠছে, তখন আপনার মাথায় চলে আসলো দুটো ওষুধ, ক্যাপসিকাম আর সাইলেশিয়া, মানে ওই মডালিটিতে। এইবার জিজ্ঞাসা করে নেন, আচ্ছা আপনার শ্লেষ্মাতে কোনো দুর্গন্ধ আছে বা মুখ থেকে কোনো দুর্গন্ধ বার হচ্ছে? যদি দুর্গন্ধ বার হয়, রোগী নিশ্চিতভাবে অনুভব করতে পারবে এবং বলবে যে হ্যাঁ মুখে খুব দুর্গন্ধ হচ্ছে বা শ্লেষ্মাতে খুব পচা পচা দুর্গন্ধ হচ্ছে, আমার খুব বাজে লাগছে, কেমন লাগছে, তাহলে আর ভাববো না, আপনি ক্যাপসিকাম দিয়ে দেন। আর যদি বলে যে না কোনো দুর্গন্ধ নেই কিন্তু প্রচুর পরিমাণ শ্লেষ্মা উঠছে, শ্লেষ্মা সাদা হলদে এরকম, হ্যাঁ, আর কাশির সঙ্গে হয়তো বুকে ব্যথাও থাকতে পারে, তাহলে আপনাকে আর কিছু ভাবতে হবে না, আপনি সাইলেশিয়া দিয়ে দেন। এই একই মডালিটিতে এইটুকু ফারাক, সাইলেশিয়া দিয়ে দেন, এতটুকু ফারাক দিয়ে একবার মজাটা দেখে নেন। আচ্ছা, পোটেন্সি কত? পোটেন্সি 630, এর উপরে যাবেন না। 3x 630, এর উপরে প্রথমে যাওয়া যাবে না। এই তাহলে 4টে মেডিসিন হয়ে গেল। এবার cough lying back on ml better than on either side, though odds lying on left side। চিত হয়ে শয়নে কাশি কম থাকে, বাম পাশে শয়নে কাশির বৃদ্ধি হয় এবং ডান পাশে শয়নে কাশির উপশম হয়। এখানে রোগী কি বলছে? এখানে কিন্তু এই কথাটা বলছে না যে বালিশি মাথা দেওয়ার সাথে সাথে আমার কাশিটা বেড়ে যাচ্ছে, তা কিন্তু বলছে না। রোগী এসে বলবে যে আমার শোবার পর কাশিটা বেশি হচ্ছে, দিনের বেলায় কম বেশি একটু একটু থাকছে, কিন্তু শোবার পর কাশিটা সব থেকে বেশি হচ্ছে। তখনই আপনাকে জিজ্ঞাসা করতে হবে শোবার কতক্ষণ পর। শোবার কিছুক্ষণ পর কাশিটা বেশি হচ্ছে, তাহলে আগের রুব্রিকটা বাদ, অ্যাজ সুন অ্যাজ টাচ পিলো, এটা আউট। শোয়ার কিছুক্ষণ পর কাশিটা বেশি হচ্ছে, তাহলে ওই লক্ষণের মধ্যে আপনার এলো না। তখন জিজ্ঞাসা করেন, আমি যেটা জিজ্ঞাসা করি যে শোয়ার মধ্যে এমন কোনো পজিশন আছে যে পজিশনে আপনার কাশিটা একটু কমে যায় অথবা বেড়ে যায়, সেটা ডান কাতে হোক, বাঁ কাতে হোক, চিত হয়ে হোক, উপর হয়ে হোক, মাথা উঁচু করে হোক বা মাথা ঝুলিয়ে দিয়ে হোক, কোনোভাবে কাশিটা বাড়ে কমে এরকম কিছু রয়েছে? তো এই পেশেন্টটা একেবারে নিশ্চিতভাবে বলবে যে বাম কাতে শুলে আমার কাশিটা বেশি হয়, চিত হয়ে শুলে এবং ডান কাতে শুলে কাশি আমার কম থাকে, এই জন্য আমি চিত হয়ে আর না হলে ডান কাতে চেপে শুই। আর ডান কাতে চেপে শুলে কাশির আরাম সব থেকে বড় ওষুধ হচ্ছে একটা, সে হচ্ছে ফসফরাস। আমার কাছে এটা ফেল হয় না। ওইখানে তার পিপাসা থাক না থাক ওসব দেখার দরকার নেই, তার পিপাসা আছে নেই, জল খাবার পরে তার বমি হচ্ছে হচ্ছে না, এসব জানার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। ডান কাতে শুলে কাশিটার উপশম হচ্ছে,
চিথই শুলে উপশম হচ্ছে, বাঁ কাতে শুতেই পারছে না, শুলেই কাশি বেড়ে যাচ্ছে। আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না, আপনি ফসফরাস দ্বীপ বিদায় করে বলেন কালকে সকালে খোঁজ দিতে, আপনি দেখবেন। আচ্ছা, কিসে কিসে আমি শুধু এতটুকুর উপর ফসফরাসকে কাশির উপরে ব্যবহার করি এই জায়গাটায়। এছাড়া যখন নিউমোনিয়া স্টেজে চলে যায় সেটা তো আলাদা। নিউমোনিয়া স্টেজে যখন চলে যায় তখন সেটাতে আপনার বুকে অনেক ব্যথা থাকে, বুকে অনেক ভার হয়ে থাকে, বুকে সূচ ফুটানোর মতো ব্যথা থাকে। কাশির সঙ্গে যে শ্লেষটা ওঠে সেই শ্লেষের সাথে রক্ত বা রক্তের সিট এগুলো থাকে। সেখানেও ডান কাতে শুলে আরাম হয়, বাঁ কাতে শুলে বৃদ্ধি পায়, এগুলো থাকে। তখনও ফসফরাসই ব্যবহার করতে হয়। তেমনি বাঁ কাতে শুলে সব থেকে বড় ওষুধ একটা আছে, সেটা হচ্ছে মার্শাল। বাঁ কাতে শুলে উপশম, অন্যান্য যে কোনো পাশে শুলে বৃদ্ধি, সেটাও আমরা পরে আসছি। কাশি গরম থেকে ঠান্ডা বাতাস লেগে, গরম থেকে ঠান্ডা বাতাস লেগে, গরম থেকে ঠান্ডা আবহাওয়ায় গেলে, কথা বললে, হাসলে, পড়াশোনা করলে, জল পানে, আহারে কাশি বেশি হয়। আর গলায় সুরসুর করে কাশি হয়, বুকে ভারবোধ, সূচিবিদ্ধ বোধ, বেদনা, শ্লেষার সহিত রক্তের দাগ লেগে থাকে। তো এখানে অত্যন্ত স্পষ্ট লক্ষণ যেটা পাবেন সেটা হচ্ছে ডান কাতে শুলে কাশির উপশম, চিত হয়ে শুলে কাশির উপশম। এই আর কথা বললে, ঠান্ডায় গেলে, এগুলো তো বেশি আছেই। কিন্তু রুগী সব থেকে বড় যে অভিযোগ করে সেটা হচ্ছে আমি শুতে পারছি না, রাতে শোবার পর কাশিটা খুব বেশি হচ্ছে। কিভাবে শুলে কাশিটা বেশি হচ্ছে? তখন রুগী অত্যন্ত স্পষ্টভাবে বলবে যে বাঁ কাতে শুলেই আমার কাশি বেড়ে যাচ্ছে, এই জন্য আমি বাম কাতে শুতে পারি না, আমি ডান কাতে শুই, কাশি কম থাকে, যতক্ষণ ডান কাতে থাকবো ততক্ষণ কাশি হয় না। এই যে স্পষ্ট মডালিটি, মানে দুর্দান্ত রেজাল্ট দেবে। কেউ ব্যবহার করেছেন ফসফরাস? এই লক্ষণে ফসফরাস কেউ ব্যবহার করেছেন? হ্যালো? স্যার হ্যাঁ, ব্যবহার তো প্রায়ই হই। তাই? হ্যাঁ, এবং অন্যান্য কা- অন্যান্য মেন্টাল সিমটমস গুলো পেয়ে যায় ফসফরাসের, তখন আরো সহজ হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, আমি আপনাদেরকে, যেহেতু আমি ব্যবহার করে ফেল হয় না, এই জন্য জটিলতার মধ্যে যাচ্ছে না। আমাদের যেহেতু মানসিক লক্ষণগুলোকে দেখার অভ্যাস রয়েছে এবং দক্ষতা রয়েছে, তাই সেদিকে নজর তো আমাদের থাকবেই, সেদিকে নজর থাকবেই। এই জন্য আমি জটিলতার দিকে যাচ্ছি না, অনলি তরুণ পীড়াকে ম্যানেজ করার জন্য এই সিমটমটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছি, এইটা কিন্তু মাথায় রাখবেন। মানসিক লক্ষণগুলো পেলে তো সোনাই সোহাগা, যদি না পান কোনো সমস্যা নেই, আপনি ফসফরাস দিয়ে দেন, দিয়ে ওকে বলেন কালকে এসে খোঁজ দিতে, ব্যাস, ফসফরাস গেল। এইবার একটা মেডিসিন, অত্যন্ত জটিল মেডিসিন, কফ, লাইং ইন বেড অ্যাগ্রাভেশন, sit up or sleep in chair from senses of suffocation must। কাশি বিছানায় শয়নে বৃদ্ধি, শ্বাসকষ্টের অনুভূতির জন্য উঠে বসতে বাধ্য হয় অথবা চেয়ারে বসে। কাশি বিছানায় শয়নে বৃদ্ধি পায়, শ্বাসকষ্টের অনুভূতির জন্য বা দম বন্ধের অনুভূতির জন্য উঠে বসতে বাধ্য হয় অথবা চেয়ারে বসে ঘুমায়। মেডিসিন হচ্ছে একা ক্রোটন্টিক, ক্রোটন্টিক
কি দুর্দান্ত একটা ব্যাপার দেখেন, কাশি বিছানায় শয়নে বৃদ্ধি, এখানে কোনো পাশেই একে আরাম দিচ্ছে না, ডান পাশে চিত হয়ে বাঁ হাতে, ডান পাশে বাম পাশে চিত হয়ে উপর হয়ে, কোনোভাবেই তাকে আরাম দিচ্ছে না। ফসফরাসের ডান কাতে শুলে আরাম দিচ্ছে, ক্রোটনটিকে কোনোভাবেই আরাম আরাম দিচ্ছে না। কাশি বিছানায় শোয়া মাত্র বা ওই বালিশে মাথা ছোঁয়ানো মাত্র ওরও কাশি শুরু হয়ে যায়। শ্বাসকষ্টের অনুভূতির জন্য উঠে বসতে বাধ্য হয় বা চেয়ারে বসে ঘুমায়। এইটা আর কোনো মেডিসিনের জন্য আমরা বলি নাই। সে বিছানায় শুলে কাশির সাথে শ্বাসকষ্টের অনুভব হয়, দম বন্ধ ভাব হয়ে যায়, ফলে সে বিছানায় আর শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসে পড়তে হয়, উঠে বসে পড়তে হয়, আর না হলে আপনার চেয়ারে বসে বসে ঘুমাতে হয়। হাঁপানির সহিত কাশি, এই অবস্থাটা সাধারণত হাঁপানির সাথে দেখা যায়, এমনি সাধারণ কাশির সাথে এটা দেখা যায় না। যাদের ব্রঙ্কাইটিস রয়েছে, সেই ব্রঙ্কাইটিসের পর্যায়ে, ব্রঙ্কাইটিসের তরুণ আক্রমণে এই অবস্থাটা দেখা যায়। হাঁপানির সহিত কাশি, বালিশে মাথা রাখা মাত্র কাশি শুরু হয় এবং সঙ্গে সঙ্গে উঠে পড়তে বাধ্য হয়। বালিশে মাথা দিল, প্রচুর কাশি, সঙ্গে সঙ্গে উঠে পড়তে বাধ্য হলো। ওইখানে ওই যে 4টি মেডিসিন, ক্যাপসিকাম কোনিয়াম, ড্রসেরা, সাইলেশিয়া, এর সাথে আপনাকে এখানে আবার স্টিকটাকেও মনে রাখতে হবে। তো বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কাশির বৃদ্ধি এবং শ্বাসকষ্টের অনুভব, কোনো পাশে তাকে আরাম দিতে পারছে না, যেভাবেই শোক না কেন তার সেটা বেশি হয় এবং দমবন্ধ ভাব হয়ে যায়, ফলে সে বিছানায় শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসতে বাধ্য হয় এবং চেয়ারে বসে ঘুমাতে হয় বা দেওয়ালে হেলান দিয়ে ঘুমাতে হয়। হাঁপানির সহিত কাশি, বালিশে মাথা রাখা মাত্র কাশি শুরু হয় এবং সঙ্গে সঙ্গে উঠে পড়তে বাধ্য হয়। ঘরের মধ্যে হেঁটে বেড়াতে বাধ্য হয়, যেহেতু বিছানায় সে শুতে পারছে না। ধাতুগত ভাবে এটা গেল আপাতত, মানে তরুণ পীড়ার জায়গাতে, একেবারে তরুণ পরিস্থিতিতে আর কোনো লক্ষণ যেখানে পাচ্ছেন না, সেখানে এইটুকু লক্ষণের ভিত্তিতেই আপনাকে ওষুধটা দিতে হবে। যদি সে বিছানায় শুয়ে থাকতে পারে, শ্বাসকষ্টের অনুভব না হয়, কাশে, তাহলে আপনার ক্রোটনটিক হবে না। ক্রোটনটিক শুয়ে থাকতে পারবেই না, কোনো পাশে তাকে আরাম দেবে না, সে বিছানা ছেড়ে উঠে বসতে বাধ্য হয়, দেওয়ালে হেলান দিয়ে বা বালিশে এই আপনার চেয়ারে বসে তাকে ঘুমাতে হয়, আর না হলে তাকে উঠে বেড়াতে হয়, কিন্তু বিছানায় শুতে পারবে না। কি কঠিন অবস্থাটা মনে রাখবেন, এতটুকুই ব্যাস। ক্রোটনটিক, আর ক্রোটনটিকের ধাতুগতভাবে যে অবস্থাটা রয়েছে সেটা তো আপনারা জানেন, যেখানে কাশিটা দীর্ঘস্থায়ীভাবে রয়েছে, কোনোভাবেই সে আরাম পাচ্ছে না, ওষুধ খাচ্ছে, আপাতত টেম্পোরারি আরাম হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে, টেম্পোরারি আরাম হচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে, সেইখানে ধাতুগত চিকিৎসা দিতে হবে, আগেই বলেছি। ওইখানে ক্রোটনটিকের যে লক্ষণগুলো থাকে সাধারণত, ক্রোটনটিকের কিছু মানসিক লক্ষণ রয়েছে অল্প স্বল্প, এর সাথে আপনার তার ধাতুগতভাবে বৈশিষ্ট্যপূর্ণ যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে এইগুলো। ধাতুগতভাবে দাঁত, একজিমা, এগুলো, দাঁত, একজিমা, চুলকানি, ঘা, প্যাঁচড়া, এগুলো আজীবন থাকে, কিন্তু দাঁত, একজিমা, ঘা, প্যাঁচড়া এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দাঁত, ঘা, প্যাঁচড়া ইত্যাদি এগুলোতে ভীষণভাবে স্পর্শকাতর থাকে, ভীষণভাবে ব্যথা থাকে, এই ব্যথার সঙ্গে প্রচুর চুলকানি থাকে, এই এক যন্ত্রণা। একদিকে হচ্ছে প্রচন্ড ব্যথা, স্পর্শকাতর, স্পর্শকাতরতা সত্ত্বেও সেখানে প্রচুর চুলকায়। এই চুলকানোর জন্য আপনার তাকে চুলকাতে বাধ্য হয়, কিন্তু চুলকাতে বাধ্য হলেও ওই চুলকানি, দাঁত, একজিমা, ঘা, প্যাঁচড়া, চুলকানি এগুলোতে তো ভীষণ স্পর্শকাতর, তাহলে চুলকাবে কেমন করে? তখন আলতো ভাবে সেখানে হাত বোলায়, জাস্ট আলতো ভাবে, খেসর খেসর করে চুলকানোর মতো ক্ষমতা তার থাকে না, যেহেতু প্রচন্ড ব্যথা, আলতো ভাবে চুলকায়, আলতো ভাবে চুলকায়। এই অবস্থাটা ক্রোটনটিক। সঙ্গে উদরময় প্রবণতা এবং হাঁসের
মলত্যাগ করার মতো একবার চাপ দিয়ে সরাত করে সব কটা মাল যা আছে ভিতরে সব বেরিয়ে যাবে, ব্যাস, দিয়ে আর হবে না। এই আর আহার করা মাত্র বা পান করা মাত্র তার মলত্যাগের বেগ আসে, বেগ আসলে অপেক্ষা করতে পারে না। এই জন্য ফিজিক্যাল সিমটম গুলো আমাদের অনেক সময় সাহায্য করে, এই জন্য আমরা ফেলবো না এগুলো। সে যদি একটার পর একটা কষ্টের কথা বলে যে আমার এই কাশি হচ্ছে, এই কাশিতে হয়, আমার ডাক্তারবাবু চুলকানি আছে, বা আমার দাঁত আছে ভীষণ চুলকায়, ভীষণ হ্যাঁ ভীষণ ব্যথা, যখন এই ভীষণ ব্যথা ভীষণ চুলকায়, ব্যাস এই জায়গাটায় আপনার ক্লিক করবে মাথায়। ভীষণ ব্যথা, দাঁত চুলকানি, একজিমা, ঘা, পেঁচড়া ইত্যাদিতে ভীষণ চুলকায় এবং ভীষণ ব্যথা, একটাই মেডিসিন, প্রোটনটি। মানে আমাদের হুমায়ুন কবির এইভাবে মেডিসিন গুলোকে উনি ম্যানেজ করতেন। যখনই ওই কথা বলতেন তখনই টুক করে জিজ্ঞাসা করে নিতেন, আচ্ছা তোমার পায়খানা কেমন হয়? ডাক্তারবাবু, পায়খানা তো আজীবন আমার পাতলা পায়খানার ধাত, পেটে ফাঁপ হয়, পেটের মধ্যে গড় 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 করে ডাকে। আচ্ছা আচ্ছা, তো পায়খানা কেমন হয়, কি রকম ভাবে হয়? তখন সে তার মতো বর্ণনা দিল। যদি ঠিকঠাক দেয় তাহলে তো আলাদা ব্যাপার, যদি ঠিকঠাক না দেয় তখন উনি টুক করে একটুখানি জিজ্ঞাসা করে নিতেন রুগীর বলার পরই, আচ্ছা আপনার পায়খানাটা কি বসার সাথে সাথে একবার সব বার হয়ে যায়, না বসে থেকে মাঝে 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 একটু একটু করে বার হয়? না ডাক্তারবাবু, বসার পরে না জোরে চাপ আসে, আর চাপ দিই একবারে সরাত করে সব বেরিয়ে যায়, তারপরে শত চেষ্টা করেও আর হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি তো এত বেশি মানসিক লক্ষণ জানতেন না, জানতেন কম বেশি, কিন্তু এত বেশি জানতেন না। ধাতুগত ভাবে মেডিসিন গুলো উনি এইভাবে ব্যবহার মানে নির্বাচন করতেন চমৎকার ভাবে। একটু হিন্টস দিলাম, যদি আপনাদের কাজে লাগে, কেউ যদি এখান থেকে কিছু আবিষ্কার করতে পারেন চেষ্টা করবেন। এটা এটা দারুণ জায়গা, এই জায়গাটা ক্রোটনটিক পেশেন্ট এই কথাটা বলে, এমন পায়খানার বেগ লাগে ডাক্তারবাবু, মানে একবারে কতই না পায়খানা হবে, এই ভাষাটা বলে। গেলাম, ফাঁস করে একটু বেরোলো, আর আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকুন, একটুও হবে না। এই ভার্সেনটা কিন্তু পেশেন্ট বলে। একদম একদম। এটা দারুণ আমি এক বলে। আমি এক সময় একটা মাইন্ড মেথডের ডাক্তারের সঙ্গে কিছুদিন শেখার জন্য আলোচনা করছিলাম। তো দুনিয়াতে আমি একটা জিনিস দেখলাম, যারা জানে, এই জন্য এই কথাগুলো আমি বলি, কারোর গায়ে বেঁধে যায় কারোর বাঁধে না, যারা জানে তারা শেখায় না, আর যারা জানে না তারা শেখায়। হ্যাঁ, আমাদের মতো আমরা জানি না তাই শেখাচ্ছি। তো আমি তখন একেবারে কাঁচা, তার কাছে শিখতে গেছি। তো বিশাল ঘ্যাঁ, বিশাল ব্যাপার, এখন আমাকে তো শিখতে হবে, ঠিক আছে। তো এক সময় একটা পেশেন্ট পেলাম, সেই পেশেন্ট নিয়ে আমি তার সঙ্গে গল্প করতে গেলাম, মানে সিমটম গুলো বলছি। আরে সে কি বিরক্ত! আরে ওই সবগুলো বলার দরকার নেই, মানে ফিজিক্যাল সিমটম গুলো, ওই সবগুলো বলার দরকার নেই, ওর মনে কি হচ্ছে সেটা বলেন। ডাক্তারবাবু, পেশেন্ট যেভাবে যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাকে বলার চেষ্টা করছি, আমাকে তো দিলেন তারা, তো আমি বুঝে গেলাম যে না, এখানে হবে না। হুম, এত গোয়ার তুমি হোমিওপ্যাথি চলে না, সবকিছু বোঝার ব্যাপার আছে। আমি নিজে থেকে দেখেছি হুমায়ুনের কাছে, বিখ্যাত ডাক্তার, সেখানে আমি দেখেছি। তো ধাতুগত ভাবে ক্রোটনটি এরকম যদি পান, দেবেন, কাজ হবে, ওটা গেল। এইবার আর একটা মেডিসিন, কফ লাইন ফেস অন দা, কফ লাইন ফেস অন দা অ্যাগ্রাভেশন। এর মানে কি? কফ লাইং অন দা ফেস অ্যাগ্রাভেশন, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে শ্যামলদা?
মানে পেটের ঘরে ঘুমোলে কাশিটা বেড়ে যায়, এটাই তো? আমি তো ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, এটা কি বলছে। কফ লাইং অন দ্য ফেস, অন দ্য ফেস তো উপর হয়ে শোয়া, কিন্তু এখানে মেডিসিন হচ্ছে মেডোরিনা। মেডোরিনাম তো উপর হয়ে শুলে আরাম হয়। আচ্ছা বাকিটা পড়ি। র্যাটলিং অফ মিউকাস হুইচ অ্যাপিয়ার্স টু বি লো ডাউন ইন চেস্ট উইথ reach there but only to throat pit, while cough does not, consequently expectorating greenish yellow gelatinous mucus without taste। বুকের নিচের দিকে শ্লেষ্মার ঘর ঘর শব্দ, কাশির সময় মনে হয় সেখানে কাশির ধমক পৌঁছায় না, গলাতেই থাকে। ফলস্বরূপ উপর হয়ে শয়ন না করা পর্যন্ত কঠিন কাশি শ্লেষ্মা পর্যন্ত পৌঁছায় না। তার মানে উপর হয়ে শুলে তার কাশির উপশম হচ্ছে, এইটুকু হচ্ছে ওর মানে। এখানে মেডিসিন হচ্ছে একা মেডো, স্বাদহীন হলদে সবুজ চটচটে আঠালো শ্লেষ্মা নির্গত হয়। শ্লেষ্মা তোলার মতন গভীরভাবে কাশতে পারে না। উপর হয়ে শয়ন করলে কাশির উপশম হয়। শ্লেষ্মা সাদা হলুদ সবুজ আঠালো চটচটে, তুলে ফেলা কষ্টকর, অর্থাৎ সকল বর্ণের শ্লেষ্মা মেডোতে থাকে। সেই শ্লেষ্মা খুব আঠালো চটচটে এবং শ্লেষ্মা বুকের অনেক নিচে থাকে। কেশি কাশির ধমক সেই পর্যন্ত পৌঁছাতে পারে না, যার জন্য শ্লেষ্মা ওঠে না। কিন্তু উপর হয়ে শুলে কাশি দিলে শ্লেষ্মাটা একটু উঠে আসার জন্য একটু সহজ হয়, আর শ্লেষ্মা উঠলেই তার কাশি কম হয় বা শ্বাসকষ্ট কম হয়। এই জন্য উপর হয়ে শুলে মেডোরিনামের কাশি কমে। তো কোনো পেশেন্ট যদি বলে উপর হয়ে শুলে আমার কাশিটা কমে, উপর হয়ে শুলে শ্বাসকষ্ট কমে, উপর হয়ে শুলে কাশি দিলে পরে সহজে শ্লেষ্মা ওঠে, আর কোনোভাবে উঠতে চায় না, মেডোরিনাম। এই যে স্পষ্ট মোডালিটি, এর ভিত্তিতে মেডোরিনাম। আচ্ছা, কফ লাইং অনলি হোয়েন, কফ লাইং অনলি হোয়েন লাইং, ফার্স্ট লাইং ডাউন অনলি হোয়েন, sit up and cough it out, then bed rest was obliged to। কেবলমাত্র প্রথমে শয়ন করা মাত্র কাশি শুরু হয়, উঠে পড়তে বাধ্য হয় এবং কাশি চলে যায়, তারপর বিশ্রাম নেয়। বিষয়টা হচ্ছে যখন এই মেডিসিন হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটা, বালিশে মাথা দেবার সাথে সাথে তার কাশি শুরু হচ্ছে, এটা আরেকটা রুব্রিক। বালিশে মাথা দেবার সাথে সাথে কাশি শুরু হচ্ছে, প্রথমে যখন সে শুচ্ছে তখন কাশি শুরু হয়ে যাচ্ছে এবং তাকে উঠে পড়তে বাধ্য হয়, তারপরে কাশি চলে যায়, কিছুক্ষণ কাশলো, কাশার পরে কাশি চলে গেল, তারপরে সে আবার বিছানায় শুতে পারে। এইবার শুলে আর কাশি হবে না, এবার শুলে আর কাশি হবে না। এখানে এটা বলছে রাত্রে শোবার জন্য বালিশে মাথা দেবার সাথে সাথেই কাশি বৃদ্ধি পায়। কাশির সহিত বুক ও গলায় চুলকায়, আগের যে লক্ষণগুলো, খুকখুকে কাশি ও বিরাম হতে থাকে, শয়নে কথা বলে হাসলে কাশি বৃদ্ধি পায়। অনেক সময় রুগী এটাও বলে যে প্রথমে বালিশে মাথা দেবার সাথে সাথে প্রচুর কাশি হয়, শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়। তাহলে এখানে আপনার ওই ক্রোনোটিকের মতো অবস্থাটা আসলো, যেহেতু উঠে পড়তে বাধ্য হয়। তো তার কাশি চলে, কাশি চলতে চলতে কাশির একটা পর্যায়ে যখন কমে যায়, তারপরে সে যদি পুনরায় শয়ন করে আর কাশি হবে না। তখন ওই প্রথম শয়নেই কাশিটা বৃদ্ধি পায়,
পরের শয়নে আর কাশিটা বৃদ্ধি পায় না। ক্রোটনটি বিছানায় শুতেই পারে না, তাকে হয় বালিশ আপনার দেওয়ালে হেলান দিয়ে শুতে হয়, আর না হলে চেয়ারে বসে ঘুমাতে হয়। কফ লাইন অ্যামেল। কিছু রোগী বলবে যে আমি ঘোরাফেরা করলে আমার কাশি হতেই থাকে, সারাদিন কাশি হতে থাকে, কিন্তু রাতে যখন শুই তখন আর কাশি হয় না। এইরকম বলে। সারাদিন কাশি থাকে, কম বেশি যেভাবেই হোক কাশি থাকে, কিন্তু রাতে শোবার পরে কাশি হয় না। ব্যাস, এইটাই হচ্ছে অত্যন্ত স্পষ্ট লক্ষণ। এইখানে মেডিসিন আছে 4টি। এই 4টি মেডিসিনের মধ্যে একটা মেডিসিন ওখানে প্রয়োগ করতে হবে। ক্যালকিডিয়া ফস, ইউফ্রেশিয়া, ফেরামমেট আর হচ্ছে ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম। 4টি ওষুধ। দেখেন ওষুধের সংখ্যাও বেশি নয়, খুব অল্প অল্প সংখ্যা। শয়নে কাশির উপশম। ক্যালকিডিয়া ফস। ক্যালকিডিয়া ফসের ক্ষেত্রে সাধারণত ধাতুগতভাবে ওষুধটা প্রয়োগ করতে হয়। ক্যালকিডিয়া ফসের অবস্থা ধাতুগত অবস্থা নিয়ে আসে। ক্যালকিডিয়া ফসের তরুণ অবস্থা সাধারণত পাবেন না, যেহেতু এর সর্দি ঠান্ডা লাগার প্রবণতা থাকে এবং খুব অল্পতেই সর্দি ঠান্ডা লেগে যায়, সহজেই সর্দি কাশির আক্রমণ হয়, যার জন্য তরুণ অবস্থা প্রায়ই পাওয়া যাবে না, ধাতুগতভাবে ব্যবহার করার দরকার হয়। সেখানে কিরকম? কাশি শয়নে উপশম, শ্বাসরুদ্ধকর কাশি, বুকে ব্যথা, শিশুর দাঁত ওঠার সময় কাশি। ওই যে আপনার ধাতুগত লক্ষণগুলোই নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, তাছাড়া ক্যালকিডিয়া ফস ব্যবহার করতে পারবেন না। অনিচ্ছাকৃতভাবে দীর্ঘশ্বাস ফেলে, টানা নিঃশ্বাস ফেলে, কেন না তার বুকে শ্লেষ্মার ভার হয়ে থাকে, তার ফুসফুসে শ্লেষ্মা থাকে, ফলে অক্সিজেন খুব ভালোভাবে নিতে পারে না। অক্সিজেন ফুসফুসের মধ্যে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে না পারার দরুন মাঝে মাঝে তাকে টানা নিঃশ্বাস ফেলতে হয়, ইগনিশিয়ার মতো জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হয়। সে বুঝতে পারে যে খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস সে নিতে পারছে না, বাইরে বাতাস সে খুব ভালোভাবে নিতে পারছে না, তার যেন একটা হালকা দম লেগে যাবে ভাব তার ভিতরে আছে। তার মানে ফুসফুসে এই সমস্যাটা তার রয়েছে, এটা থাকে। নিশাঘর্মের সহিত যক্ষা বা যক্ষার ন্যায় লক্ষণ। যক্ষা হতে পারে, আবার যক্ষা না হয়ে যক্ষার মতন লক্ষণও হতে পারে। হলুদ শ্লেষ্মা নির্গত হয়। নিশাঘর্মের সহিত যক্ষা, হলুদ শ্লেষ্মা নির্গত হয়। ঠান্ডা বাতাসের ঝাপটা লেগে বুকে ব্যথা, মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলেই তার কোনো না কোনো সমস্যা শুরু হয়, বিশেষ করে সর্দি ঠান্ডা কাশিজনিত সমস্যা আর বাতের ব্যথা। এইগুলো সাধারণত ক্যালকিডিয়া ফসের বেড়ে যায় ঠান্ডা বাতাসের প্রবাহে বা ঝাপটাতে বেড়ে যায়। কথা বলার আগে বা গান করার আগে গলা ঝেড়ে নিতে হয় গলা ঝেড়ে নিতে হবে, কথা বলতে হয়, গলায় যেন একটা স্বর বসেই থাকে, এরকম মতো একটা ব্যাপার। এই ওষুধটি ধাতুগত লক্ষণের উপর ব্যবহার হয়। শিশুর দেরিতে দাঁত ওঠা এবং দাঁত ওঠার সাথে অন্যান্য লক্ষণ সহ অসুস্থতা। যখনই দাঁত ওঠার সময় অনেক শিশুর ডায়রিয়া হয়, শীর্ণ হয়ে যায়, পেটে ফাঁপ হয়, এইগুলো থাকে। শিশুর ব্রহ্মরন্ধ্র অনেক দিন পর্যন্ত খোলা থাকে, দেরিতে হাঁটে,
পরিপাক ক্রিয়া দুর্বল, প্রচুর ক্ষুধা, পেটে ফাঁপ, গলাবুক জ্বালা, আহারে পেটে যন্ত্রণা, আহারের সাথে সাথেও অনেক সময় যন্ত্রণা হয়, দুর্গন্ধ, অধবায়ু দুর্গন্ধ অধবায়ু নির্গমন, দুর্গন্ধ অধবায়ু নির্গমন, মলদ্বারে ফিস্চুলা, সেই সাথে পর্যায়ক্রমে বুকের রোগ, অপুষ্টিতে ভোগে, জীর্ণ শীর্ণ চেহারা, উদরময় প্রবণ, সর্দি লাগার প্রবণতা, বুকের সর্দিজনিত সমস্যায় ভোগার প্রবণতা, আবহাওয়া ঠান্ডায় পরিবর্তনে যাবতীয় লক্ষণের বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রচুর ঘাম, গ্ল্যান্ডের বিবৃদ্ধি, মানসিকতায়। আচ্ছা, এইগুলো হচ্ছে ওর ফিজিক্যাল সিমটম বা গতি প্রকৃতি, রোগ ভোগের গতি প্রকৃতি, ধাতুগত ভাবে রোগ ভোগের গতি প্রকৃতি। এইগুলো তো আমরা সবাই জানি, তারপরও আরেকবার স্মরণ করিয়ে দিলাম। এর মানসিক লক্ষণগুলো অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। মানসিক লক্ষণগুলো বুঝতে হবে, বোঝার প্রয়োজন। মানসিক লক্ষণগুলো একটু বলি। মানসিকতায় এই রোগী হচ্ছে খিটখিটে, বিরক্ত, অখুশি। এই হচ্ছে প্রধান পরিচালক সিমটম, যেখানে উপরের রোগ ভোগের গতি প্রকৃতির সাথে খিটখিটে, বিষণ্ণ, হতাশ, নিরানন্দ, বিরক্ত, খিটখিটে, হতাশ, নিরানন্দ, অখুশি এবং দুর্বল, শারীরিকভাবে দুর্বল, সেইখানে ক্যালকিরিয়া ফস অব্যর্থ। এর মন মানসিকতায় দেখেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখার জন্য। রোগী খিটখিটে, বিরক্ত, অখুশি থাকে, কোনো কাজে সফলতা দেওয়ার জন্য বেশি চাপ নিয়ে নেয় এবং মাথায় যন্ত্রণা করে। এই জন্য ছাত্রছাত্রীদের শিরোপ্রায় এই ঔষধ প্রয়োজন হয়। আমি শেষ করে নিই লক্ষণটা, তারপর ওটা ব্যাখ্যা করছি। মানসিক পরিশ্রম করলেই মাথায় যন্ত্রণা হয়, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, কেউ সাহায্য করলে ভালো লাগে, কোনো মজবুত সাহায্য ছাড়া একা চলতে পারে না, সেই জন্য সাহায্যকারীকে ব্যক্তি ছাড়তে চায় না, সে সর্বদাই সাহায্যকারীর সাথে লেগে থাকে। ক্লিঙ্গিং, হেল্ড, অ্যামেল, বিং হেল্ড প্লাস নার্সড ইন চিলড্রেন, বিং ডিজায়ার অল দ্য টাইম। আরেকবার বলছি, ক্লিঙ্গিং, হেল্ড, অ্যামেল, বিং হেল্ড, অর্থাৎ সে ক্লিঙ্গিং করে থাকে, আঁকড়ে ধরে থাকে। অ্যামেল, বিং হেল্ড, ডিজায়ার, সে চায় তাকে সব সময় ধরে রাখো, তাহলে সে ভালো বোধ করে। তাহলে সে সবসময় ভালো বোধ করে। এখানে বিষয়টা কেমন, যেমন ধরুন লাউ গাছ, লাউ গাছ, পুঁই গাছ, এরকম লতা জাতীয় গাছ, তারা হচ্ছে অত্যন্ত দুর্বল, তাদের কাণ্ডগুলো অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার জন্য তারা নিজেরা অবলম্বন ছাড়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তো এই দুর্বল কাণ্ডগুলো চাই তাদেরকে পাশে কোনো অবলম্বন সাহায্য করুক, তারা শক্তভাবে তাকে ধরে থাকুক, তাহলে এরা টিকে থাকতে পারবে। ক্যালকিরিয়া ফস তাহলে টিকে থাকতে পারবে। এরা হেল্ড মানে হচ্ছে ধরে থাকা, হেল্ড মানে হচ্ছে ধরে থাকা। আপনি দুই হাত দিয়ে একটি নারকেলকে ধরে আছেন, তো যদি ছেড়ে, এটা হচ্ছে হেল্ড, তো যদি ছেড়ে দেন সে ধপাস করে পড়ে যাবে, নারকেলটা পড়ে যাবে। তো ক্যালকিরিয়া ফস চাইছে সবসময় তাকে ধরে থাক, অর্থাৎ সবসময় তাকে সাপোর্ট দিক, তাকে সাহায্য করুক, তাহলে সে ভালো থাকে। ছেড়ে দিলে সে পড়ে যায়, আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্য সারা জীবন সে চায় কারো সাহায্য। আর নার্সড ইন চিলড্রেন, বিং, সে চিলড্রেন, শিশু তো শিশু হয়েই থাকে। শিশু যেমন চিরকাল
মানে শিশু বলতে কি বোঝায়? শিশু বলতে বোঝায় যে নিজের দায়িত্ব নিতে পারে না, নিজেকে নিরাপত্তা দিতে পারে না, এবং নিজে কোনো কিছু করতে পারে না। সে হচ্ছে শিশু, সে অন্যের উপর নির্ভরশীল থাকে। এখানে শিশুর মতনই ক্যালকিরেপা সারা জীবন ওই আচরণ করে। সারা জীবন সে অন্যের সাহায্য চায়, সাহায্য পেলে সে ভালো থাকে, সাহায্য না পেলেই সে পড়ে যায়, দ্রুত ক্লান্ত হয়ে যায়। অনেক বাচ্চাদেরকে পাওয়া যায় যারা স্কুলে পড়াশোনা করে, তো তাদের কি হয়, যখন পরীক্ষার সময় আসে তাদের মাথায় অনেক যন্ত্রণা করে, বা পড়াশোনার অনেক বেশি চাপ দিলে তাদের মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। কোনো টিউটর মাস্টার যখন পড়াশোনার জন্য খুব কড়াকড়ি করে, তখন সে মাথায় যন্ত্রণায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, ঘন ঘন মাথায় যন্ত্রণার কথা বলে। এই জন্য যে মাস্টার মশাই বেশি চাপ দেয়, চাপ দিয়ে পড়াশোনা করিয়ে নেয়, সেইখানে সে টিউশনি পড়তে যাবে না। বাসায় স্কুলের পড়াশোনাগুলো করতে গেলে সে বেশিক্ষণ ধরে পড়তে পারবে না। বেশিক্ষণ ধরে পড়ে ওইটাকে মনে রাখার চেষ্টা করলে তার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। নেটওয়ার্ক মাঝে মাঝে গন্ডগোল করছে। আর মাথায় যন্ত্রণা শুরু হলেই সে খুব ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তখন সে বিশ্রাম নেয়। তো যখন বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, ওই সময়ে তার মা তার পাশে বসে শুয়ে আছে। তার মা যদি সেই বইটা পড়িয়ে বাচ্চাটাকে বুঝিয়ে দেয়, তাহলে বাচ্চাটার অনেক ভালো লাগে এবং সে পড়াটা মনে রাখতে পারে। কিন্তু নিজে আমার মতো এরকম চিৎকার করে পড়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা যদি করে, তার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। দুটো মেডিসিন সব থেকে বেশি হয়, নেট্রামিওর আর ক্যালকিরিয়াফস। এই দুজনেই যে কোনো কাজে অতিরিক্ত চাপ নিয়ে নেয়, প্রচুর চাপ নিয়ে নেয়, কিন্তু দুজনেরই মাথায় যন্ত্রণা হয়। নেট্রামিওর অনেক শক্তপোক্ত, শক্তিশালী, সাহসী মানুষ। ক্যালকিরিয়াফস ভীতু, দুর্বল, নরবরে মানুষ। এই হচ্ছে এটুকু ভাড়া। আচ্ছা, এইটুকু আগে বোঝা গেল কিনা? এইটুকুর মধ্যেই আপনার ক্যালকিরিয়াফসের দারুণ ভাবে রয়েছে। আরো একটু আমি ক্যালকিরিয়াফসটা বলবো, এতটুকু আগে বোঝা গেল কিনা? রোগী খুশি থাকলে এই ঔষধ প্রয়োজন হবে না। রোগী যদি খুশি থাকে, খুশি, সুখী, সন্তুষ্ট, আনন্দিত, এরকম অবস্থায় যদি থাকে, ক্যালকিরিয়াফস হবে না, তাহলে সে অন্য মেডিসিন। তাহলে এটাও একটা মানে কারেকশন করে দেওয়ার জায়গা। এই ব্যক্তি যে কোনো খারাপ সংবাদ শুনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বারবার খারাপ সংবাদ শুনলে সে ভিতর থেকে এত বেশি ভেঙে পড়ে যে তখন সেই অনুসারে প্রতিক্রিয়া দেখানোর শক্তি থাকে না, এত দুর্বল হয়ে পড়ে এবং হতাশ হয়ে যায়। সেই খারাপ সংবাদে ভীষণ ভয় পায়। ওয়াইল্ডনেস, wildness, unpleasant news from wildness, unpleasant news from Calcariaphos, ailments from bad news, sadness, bad news after, fear, bad news of hearing. খারাপ সংবাদের অনেক বেশি সমস্যা, অনেক বেশি ভয় খারাপ সংবাদে। অসুস্থতার সহিত রোগী শারীরিকভাবে দুর্বল, হতাশ, বিষণ্ণ, নিরানন্দ, দুশ্চিন্তিত, এইটুকু হচ্ছে এর মেন জায়গা। এইটুকু মনে রাখবেন। সব যদি মনে রাখতে না পারেন, ফিজিক্যাল সিমটমের সাথে সাথে এই লাইনটা মনে রাখবেন। অসুস্থতার সহিত রোগী শারীরিকভাবে দুর্বল, হতাশ, বিষণ্ণ, নিরানন্দ, দুশ্চিন্তিত, সেই সাথে খিটখিটে, বিরক্ত। একই তার মনে শান্তি নেই,
আনন্দ নেই, দুশ্চিন্তা, তার সেই সাথে তাকে কোনো কিছু বললে সে ভীষণভাবে বিরক্ত হয়ে পড়ে, প্রচন্ডভাবে বিরক্ত হয়ে পড়ে, কোনো কিছু মাথায় আর নিতে চায় না, কোনো কিছু মাথায় নিতে পারে না। এইটুকু গেল ক্যালকিরিয়া ফস। আর দুটো মেডিসিন, তিনটি মেডিসিন একদম শর্ট শর্ট বলে আজকে শেষ করে দিচ্ছি। ইউফ্রেশিয়া, এগুলো মনে রাখা অনেক সহজ হবে কাশির জন্য। ইউফ্রেশিয়া শুধুমাত্র দিনের বেলায় কাশি হয়। দেখেন, ইউফ্রেশিয়া শুধুমাত্র দিনের বেলায় কাশি হয়। কাশির সময় চোখ দিয়ে অশ্রুপাত হয়, প্রচুর অশ্রুপাত হয় এবং শয়নে কাশির উপশম হয়। ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম আছে, শয়নে উপশম। ফেরামমেট আছে, শয়নে উপশম। তো ইউফ্রেশিয়াতে তাহলে পিকুলিয়ার সিমটম কি হলো? এক হলো কাশির সাথে চোখ দিয়ে প্রচুর অশ্রুপাত, 2 নম্বর হচ্ছে কাশি দিনের বেলাতে হয়, 3 নম্বর হচ্ছে কাশি শয়ন উপশম। যেহেতু রাত্রিবেলায় শয়ন করে তার জন্য রাতে আর কাশি হয় না। ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম সেও রাতে শয়ন করে, এই জন্য তার রাতে কাশি হয় না, দিনের বেলায় হয়। কিন্তু ম্যাঙ্গেনাম অ্যাসিটিকামের চোখ দিয়ে অশ্রুপাত নেই, ইউফ্রেশিয়ার আছে। এইটুকু হচ্ছে এর সঙ্গে ফারাক। ফেরামেটারটা দেখি। কেবলমাত্র দিনের বেলায় কাশি হয় ইউফ্রেশিয়ার মতো, শয়নে আহারে কাশির উপশম। শয়নে এবং আহারে কাশির উপশম হয় এবং নড়াচড়ায় কথা বলিলে কাশির বৃদ্ধি হয়। এইটুকু, নড়াচড়ায় আর কথা বললে কাশির বৃদ্ধি হয়, এই জন্য সে চুপচাপ থাকে। আহারে এবং শয়নে কাশির উপশম। আর কাশি শুধুমাত্র দিনের বেলায় হয়। ইউফ্রেশিয়াতে কাশি শুধুমাত্র দিনের বেলায় হয়, কিন্তু ইউফ্রেশিয়াতে চোখে অশ্রুপাত আছে, ফেরামেটে কোনো অশ্রুপাত নেই। এই আজকে এতটুকু থাক, এই পর্যন্ত রেডি করা হয়েছে, এই পর্যন্ত আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। এর পরের দিন আমরা লাইং এর উপরে আরো কয়েকটা মেডিসিন রয়েছে, সেটা করে আমরা স্লিপে চলে যাব। বলেন, কারো কিছু বলার? কেউ কিছু বলবেন, শুনলে পরে তখন আপনাদের অনেক ভালো লাগবে, দেখবেন। লাস্ট টেকাটা স্যার ফেরামেট মেডিসিন। হ্যাঁ হ্যাঁ, বলেন। লাস্ট টেকার মেডিসিন ফেরামেট স্যার। হ্যাঁ, ফেরামেট। ওকে স্যার। ফেরামেট কেবলমাত্র দিনের বেলায় কাশি হয়, শয়নে উপশম। জি জি হ্যাঁ। আর নড়াচড়ায় কথা বললে বৃদ্ধি। দিনের বেলায় কাশি। বলেন। আগামীতে যে ছোট বাচ্চাদের যে নিউমোনিয়া হয় এর উপর একটা ক্লাস নিলে ভালো হতো। চলুক, সবসময় ঠিক আছে, কোন এক সময় করা হবে। এখন কাশির অনেক মেডিসিন আছে, সেইগুলো খানিকটা করাবো, মানে যে কটা আমাদের দৈনন্দিন লাগবে সেই কটা করাবো। সেই কটা করার পরে আবার